কক্সবাজার সীমান্তে আবারও অস্থিরতা। গেল ২৪ ঘন্টায় ২ শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ, অপেক্ষায় আছে অনেকে। চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধে যাত্রী দুর্ভোগ, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ায় যাত্রা, বাস চালককে মারধরের জের। কত নারী, কত স্কুল ছাত্রী দাঁড়াই আছে, সবারই কষ্ট। আন্দোলনটা করার আগে আমাদেরকে বলা উচিত ছিল যে আজকে গাড়ি চলবে না। এইভাবে হয়রানি করা ঠিক না মানুষকে, হঠাৎ করে। গণ অভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় ও জেলা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা শুরু, হতাহতদের পরিবারের সাথেও সাক্ষাৎ। লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার নিম্নাঞ্চলে এখনও বন্যার পানি কমেনি, বানভাসীদের দুর্ভোগ বাড়ছে রোগবালাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কক্সবাজার সীমান্তে আবারও বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। গত ২৪ ঘন্টায় প্রবেশ করেছে ২ শতাধিক। উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর চৌধুরী জানান, রাতের আধারে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছেন রোহিঙ্গারা। অনেকে ঢোকার চেষ্টা করেছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুন করে ৮,০০০-এর মতো রোহিঙ্গা পালিয়ে এসেছেন। তাদের অধিকাংশই অনুপ্রবেশ করেছে গত ২ মাসে। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সংঘাত আবারও বেড়েছে বলেও জানান তিনি। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানবো। কক্সবাজারে রয়েছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী, তার কাছ থেকে জানার চেষ্টা করব। কুতুবী, সীমান্তের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, এবং সেখানে আমরা জানতে পেরেছি যে প্রায় ৮,০০০-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ হলো। কিভাবে ঘটলো এই ঘটনা? সরকারি হিসেব অনুযায়ী ৮,০০০, কিন্তু আমরা রোহিঙ্গা এবং স্থানীয়দের কাছ থেকে যেভাবে খবর পাচ্ছি ১০,০০০-এর অধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা বিভিন্ন পয়েন্ট বলতে টেকনাফ এবং উখিয়া, এই টেকনাফ এবং উখিয়ার যে নাফ নদী রয়েছে, নাফ নদীর পার হয়ে মূলত রোহিঙ্গারা, এই যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, আমি যেখানে আছি উখিয়া, এই রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পেই তারা অবস্থান করছে। তাদের আত্মীয় স্বজন এখানে রয়েছে, সেই আত্মীয় স্বজনের মাধ্যমে তারা খবরাখবর নিয়ে তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই ব্যাপারে যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু বলা হচ্ছে না, অর্থাৎ বিজিবি বা কোস্টগার্ড তারা দাবি করছেন তারা প্রতিনিয়ত রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ করতে না পারে বিভিন্ন পয়েন্টে তারা সতর্ক অবস্থানে রয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি, রোহিঙ্গারা বিভিন্ন ট্রলার ভাড়া করে, বেশ কিছু পাচারকারী রয়েছে, মানব পাচারকারী চক্র রয়েছে এই রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফ উকিয়া এই এলাকাগুলো ঘিরে, তাদের মাধ্যমে মূলত একটা ট্রলার ১ লাখ বা ২ লাখ টাকা এর চেয়ে বেশি ভাড়া করে তারা এখানে অনুপ্রবেশ করছে বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে, বা বিজিবি বা কোস্টগার্ডের যাতে তারা কোস্টগার্ড জানতে না পারে, অর্থাৎ তাদের চোখ ফাঁকি দিয়ে মূলত তারা রোহিঙ্গারা এখানে অনুপ্রবেশ করছে। এবং আমরা দেখেছি এই রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা বিরাজ করছে। এখানে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে মিয়ানমারের, তারা কিন্তু এখানে এসে তাদের সদস্যরা এখানে এসে ক্যাম্পগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এপিবিএন সহ তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। ধন্যবাদ আপনাকে এহসান। শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়েছেন বাস শ্রমিকরা, বিক্ষোভ করছেন তারা। বন্ধ রয়েছে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজার মুখী সব ধরনের বাস চলাচল। সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা ৩ চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে, গুনছেন বাড়তি ভাড়া। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এভাবে আন্দোলন করায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রুটের বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে এক বাস চালককে মারধরের অভিযোগ ওঠে।
কেউ হেঁটে হেঁটে আসতেছে, কত নারী, কত স্কুল ছাত্রী দাঁড়াই আছে, সবারই কষ্ট, সবারই কষ্ট। কি কারণে যে আন্দোলন করছে আমরা জানি না, কিন্তু আন্দোলনটা করার আগে আমাদেরকে বলা উচিত ছিল যে আজকে গাড়ি চলবে না, তাহলে মানুষ ওইভাবে প্রিপারেশন নিয়ে যাত্রার কর্মস্থলে যাত্রা যাবে। বাস চলতেছে না, মানে তাও চলতেছে দুই একটা, এগুলোতে যাত্রী নিচ্ছে না কোনো রকম, নিয়ম মসজিদে নামা দিচ্ছে। এখান থেকে আবার অটো রিক্সা চলতেছে, তাও বাড়তি গাড়ি ভাড়া। এইভাবে হয়রানি করা ঠিক না মানুষকে, মানে হঠাৎ করে। দর্শক, সেখানকার পরিস্থিতি জানবো। বন্দরনগরীর শাহ আমানত সেতু এলাকায় আছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, সকাল থেকেই তো বাস বন্ধ রয়েছে সেখানে, সংকট সমাধানে কোনো উদ্যোগ কি নেওয়া হলো কিনা, চোখে পড়েছে কিনা আপনারা আমাদেরকে জানাবেন। ইশরাত, কিছুক্ষণ আগে শ্রমিক নেতারা থানায় গিয়েছেন, তারা আসলে যারা মারধর করছেন তাদের বিরুদ্ধে মামলা করবেন। হয়তো মামলা কিংবা যারা মারধর করছেন তাদের গ্রেপ্তার বিচার হলেই আসলে এটি যে সমাধান সেটি আসলে হয়ে যাবে। সকাল থেকে আমরা দেখছি যারা এই সড়ক ব্যবহার করে কক্সবাজার কিংবা দক্ষিণ চট্টগ্রামে যান তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। এখনো পর্যন্ত আসলে দূরপাল্লার যেই যানবাহনগুলো অর্থাৎ যেই গণপরিবহনগুলো সেগুলো কিন্তু এখনো পর্যন্ত চলাচল করছে না। মূলত চট্টগ্রাম থেকে কক্সবাজার বান্দরবানের যেই দূরপাল্লার গাড়ি সেগুলো আসলে বন্ধ রয়েছে, যে তার বাইরে লোকাল যেই গাড়িগুলো চলাচল করে সেগুলো আসলে বাঁশখালী, পটিয়া এইসব সড়কের গাড়িগুলো বন্ধ রয়েছে। ফলে এইসব সড়ক ব্যবহার করে দক্ষিণ চট্টগ্রাম থেকে চট্টগ্রাম আসা কিংবা এখান থেকে শহর থেকে উপজেলাগুলোতে যাওয়ার যে বিকল্প ব্যবস্থা সেখানেও আসলে আমরা দেখছি এক ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। অর্থাৎ ছোট ছোট যেসব যানবাহন চলাচল করছে সেখানে দ্বিগুণ ভাড়া কিংবা ৩-৪ গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা করছেন। তারপরও আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছেন, তারা আসলে বলছেন যে মূলত শ্রমিকরা চাঁদা না দিতেই, অর্থাৎ এই লাইনে যারা গাড়ি চালান তাদের আসলে এক ধরনের চাঁদা দিতে হয়। আওয়ামী লীগপন্থী যারা নেতা ছিলেন তাদেরকে সেই চাঁদা দিতে বিরোধিতা করাই মূলত এই দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব থেকে একজন চালককে মারধর করা হয়েছে এবং সেই মারধরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আসলে শ্রমিকরা বলছেন তারা যানবাহন চালাবে না। ফলে এই যে সংকট সেটি আসলে এখন প্রশাসনের উপরই আসলে বর্তায়, তারা কিভাবে এটি সমাধান করবে। ধন্যবাদ আপনাকে। গণ অভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে তাদের। সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল গেছে মুন্সিগঞ্জে, সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রথমে সাক্ষাৎ করেছেন তারা, পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে। দুপুরে সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করবেন। অন্যদিকে চট্টগ্রাম সফরে গেছেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাবেন নগরীর লালদিঘিতে, সেখানে করবেন মতবিনিময় সভা। দর্শক, মুন্সিগঞ্জের সে বিষয়ে খবর জানবো। আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব সেখানে রয়েছেন। সাকিব, বিকেলে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভার কথা রয়েছে, তার আগে এখন কোনো কর্মসূচি রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ঈশ্বর দেখুন, আসলে সকাল থেকে আজকে মুন্সিগঞ্জে কিন্তু এসেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের 14 সমন্বয়ক দলের একটি টিম, এবং তারা কিন্তু সকাল থেকেই কার্যক্রম করছে এবং সকাল 8টা থেকেই মূলত তাদের আসলে স্থানীয় যে ছাত্র প্রতিনিধি এবং সমন্বয়করা ছিল যারা আন্দোলনকে সুসংগঠিত করেছিল তাদের সাথে কিন্তু মতবিনিময় হয়েছে। বেলা 11টার পরে কিন্তু আমরা দেখেছি যারা আসলে মুন্সিগঞ্জের আন্দোলনে নিহত হয়েছে কিংবা মুন্সিগঞ্জের বাসিন্দা অন্যত্র গিয়ে আন্দোলনের করার ক্ষেত্রে আহত নিহত হয়েছে তাদের পরিজনের সাথে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আমরা যেটি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে কিন্তু এই মুহূর্তে আসলে মত বিনিময়ের একটি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন। এবং একই সাথে এই যে সার্জিস আলম, যিনি আসলে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি সহ তার যে প্রতিনিধি দল রয়েছেন সেই প্রতিনিধি দলের সদস্যরা কিন্তু রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা যে এই যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে যে মতবিনিময় সভাটি সেটি অনুষ্ঠিত হওয়ার একটি প্রস্তুতি রয়েছে। এবং যেটি আপনিও জানাচ্ছিলেন যে বিকেলে কিন্তু 3টায় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে কিন্তু ছাত্র জনতার অংশগ্রহণে এই জায়গাটিতে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের আয়োজনে একটি আলোচনা সভা হবে। এবং আমরা দেখেছি যখন নাগাদ আসলে আহত নিহত পরিবারের স্বজনদের সাথে কথা হয়েছে, ঠিক সেই সময়টাই পরিবারের স্বজনদের সাথে কথা হয়েছে, ঠিক সেই সময়টাই কিন্তু আসলে বিভিন্ন বিষয়ে কিন্তু আহত নিহত পরিবাররা তুলে ধরেছেন এবং নিহত পরিবার। সাকিব, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।
আজ থেকে ক্লাসসহ পুরোদমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন পর ক্লাস ও অফিসিয়াল কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। তবে অনেক দিন ধরে পাঠদান বন্ধ থাকায় সেশন জটে পড়ার আশঙ্কাও করছেন তারা। তাই নিয়মিত পরীক্ষা নেওয়ারও তাগিদ শিক্ষার্থীদের। এর আগে ২৮ জুন থেকে ঈদুল আজহার ছুটির কারণে বন্ধ থাকে শিক্ষা কার্যক্রম। এরপর শিক্ষকদের আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের কারণেও বিঘ্ন ঘটে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ৫ আগস্টের পর থেকে বিভাগ ও শিক্ষকদের উদ্যোগে কিছু সংখ্যক ক্লাস নেওয়া হয়। আমাদের রিসেন্টলি হচ্ছে ভিসা নিয়োগ হয়েছেন, তো ভিসা নিয়োগ হওয়ার পরে হচ্ছে আজ থেকে অফিসিয়ালি আমাদের ক্লাস শুরু হলো। ৭০ দিন পরে ক্লাস আমাদের শুরু হলো, তো সার্বিকভাবে পরিস্থিতি এখন ভালো, আমরা সবাই ক্লাসে ফিরে যেতে চাই। বাগানে ফুল না থাকলে যে অবস্থা, আমাদের ক্যাম্পাসের অবস্থা সেরকমই ছিল। তো আজকে ক্যাম্পাস ছাত্রছাত্রীদের বিচরণে মুখরিত হয়ে উঠেছে। বন্যার পানি নামার ধীর গতিতে কমছে না মানুষের ভোগান্তি, উল্টো বাড়ছে নানা রোগবালাই। লক্ষ্মীপুরে নিচু এলাকাগুলোয় কোথাও কোথাও এখনো কোমর সমান পানি, তলিয়ে আছে ঘরবাড়ি ও সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর ৫ উপজেলার অনেক এলাকা এখনো বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী, ডুবে রয়েছে ফসলের ক্ষেত, সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। ভিতরের দিকে পানি আছে, অনেকের বাড়িতে পানি আছে, কোমর পর্যন্ত পানি আছে, কিন্তু পানি নামার গতি খুব ধীরস্থির। উত্তর দিয়ে গেছি, মনে করেন যে হাঁটুর উপরে পানি। ঘরে এখনো যাওয়ার মতো কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমাদের যে রাস্তা আছে ঘরে থেকে কিছু পানি কমছে, কিন্তু রাস্তায় এখনো বহুত পানি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ করেছে বিএনপি। শনিবার বিকেলে রূপসী বালুর মাঠে তারাবো পৌর বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, কেউ দলের পরিচয় চাঁদাবাজি করলে শুধু বহিষ্কার নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। দখলদার ও মাদক ব্যবসায় জড়িতদের বিচারিত করে এক নতুন রূপগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। মাসে প্রায় ২ কোটি টাকা বিল পরিশোধ করলেও গ্যাস পাচ্ছে না মানিকগঞ্জের আবাসিক গ্রাহকরা। প্রায় ১ যুগ ধরে তাদের চুলায় গ্যাস মিলছে না। তারপরও সংকট সমাধানের উদ্যোগ নেয়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই অবস্থায় গ্যাস ছাড়া বিল আদায় বন্ধের দাবি ভুক্তভোগী গ্রাহকদের। মানিকগঞ্জ শহরের সেউতা এলাকার বাসিন্দা শিউলি খান। গ্যাস সংযোগ থাকলেও তার চুলা জ্বলছে না, অথচ প্রতি মাসে তাকে বিল গুনতে হয় ঠিকই। একই অবস্থা জেলার প্রায় ১০,০০০ আবাসিক গ্রাহকের। গ্যাস না পাওয়ায় রান্নাসহ গৃহস্থালির কাজে বিকল্প হিসাবে সিলিন্ডার অথবা লাকড়ি ব্যবহার করতে গিয়ে তাদের খরচ বেড়েছে। আমাদের ২২টা চুলারই ২৫,০০০ টাকা প্রতি মাসে গ্যাস বিল দিতে যাচ্ছি। আমাদের গ্যাস কিন্তু পাচ্ছি না, বছরের বছর আমরা এইভাবেই আছি। খাবার দাবারের সমস্যা, জেনে এক পথ খামু, ৩ পথ খামু, হেনে খাই এক পথ। সিলিন্ডারে গ্যাসে আর কয় পথ রান্না করা যায়? মাসে 3টা গ্যাসও লেগে যাচ্ছে। তো 3টা গ্যাস যদি আপনি হিসাব করেন ১৫০০ টাকা করে হয়, তাহলে ৩ ১৫ ৪৫০০ টাকা আমার চলে যাচ্ছে ওই দিকে। আগে রেশনিং পদ্ধতিতে আবাসিকে গ্যাস দেয়া হলেও প্রায় ১ যুগ ধরে কিছুই মিলছে না, অথচ মাসে প্রায় ২ কোটি টাকা বিল আদায় করছে তিতাস। কোনো ধরনের গ্যাস দেয় না, অথচ আমাদের কাছ থেকে প্রতি মাসে মানিকগঞ্জ থেকে প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকা নিয়ে যেতেছে বিল হিসেবে। আমরা রেশনিং পদ্ধতিতে পাইতাম, কিন্তু এই গ্যাসগুলো আসার আগেই আমাদের এই মানিকগঞ্জ জেলার যেখানে পয়েন্ট আছে সেই পয়েন্টের পূর্বে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রিগুলোতে অবৈধ সংযোগ দেওয়ার কারণে কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ। এটা আমার জানা মতে আর কি ধারণা করা হচ্ছে, দেওয়ার কারণে আমাদের বাসা বাড়িগুলোতে গ্যাস প্রবেশ করছে না। সঞ্চালন লাইনে গ্যাস না থাকার প্রমাণও মেলে তিতাস কার্যালয়ে গিয়ে। তবে সংকট সমাধানের উপায় জানা নেই স্থানীয় কর্মকর্তাদের। কিঞ্চিত যদি আমরা যদি পারতাম আর কি, মানে সম্ভব হইতো, তাহলে তো মানে বলাই লাগতো না, এটা তো আগেই সমাধান হয়ে যেত। সম্প্রতি জ্বালানি উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন গ্রাহকরা। সংকট সমাধানে মিলেছে আশ্বাসও। জ্বালানি সচিবের ওখানে যে আপনার এখানে যে গ্যাসের পরিস্থিতিটা কি প্রথমে তো জানবো, তারপরে জেনে এটা কি করা যায় সেটা বুঝবো। তবে যেটা বললাম যে আমরা যতটা সম্ভব জনপ্রত্যাশাকে আমরা পূরণ করব। নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে দীর্ঘদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে জেলার ভুক্তভোগী গ্রাহকরা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদের অপসারণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন হয়। কর্মসূচিতে অংশ নেন প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারাও। এ সময় বক্তারা আব্দুস সামাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন। তাকে অপসারণ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।